Assalamu alaikum. My dear viewers and students, I hope all of you are safe and sound. I'm also fine. But many of you are suffering from different types of diseases, including COVID-19, and many of our teachers are suffering from COVID-19. We pray for them. May Allah recover them soon. Today, I have come here to have a class with you. The next part of the completing sentence, you know, and this class is for class 9, 10, 11, and 12. Okay, let's start our class. For the new viewers and students, I'm giving my introduction. This is Mohammad Saiful Bishwas, Senior Teacher English, Ahmed Bani Academy School and College. And for emergency, you can contact with me over phone 01912 522652. He could not go to college. You can see here, there is a part of a sentence and you have to complete another part. And you know, this is completing sentence. And we have to complete the sentence by knowing the rules of the sentence making. He could not go to the college because of his illness. সে কলেজে যেতে পারে নাই তার অসুস্থতার কারণে। What kind of sentence is this? আমরা আগে থেকে জানি যে আমরা যেহেতু আগের ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স পড়েছি সেটার বাকি রুলসগুলো আজকে আমরা পড়ব। তাহলে আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সই পড়তে যাচ্ছি। গত ক্লাসে আমরা 1 থেকে 12 পর্যন্ত রুলসগুলো পড়েছিলাম। আজকে আমরা 13 থেকে 21 পর্যন্ত রুলসগুলো পড়ব। আমি তোমাদের বলেছিলাম যে আসলে সব বোর্ড বিশ্লেষণ করে যে রুলসগুলো পড়লে বোর্ড কোশ্চেন আনসার করা যাবে, এর বাইরে আর আসার তেমন সম্ভাবনা নাই, সেই রুলসগুলো আমি এক জায়গায় করেছি। সেই রুলসগুলো কমপ্লিট করার জন্যই আমাকে 2টা ক্লাস নিতে হচ্ছে, যে রুলসগুলো পড়লে তোমাদের আর বোর্ড কোশ্চেন সলভ করতে কোনো প্রবলেম হবে না। এটা ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েটের জন্য। লেটস ডিসকাস অ্যাবাউট কমপ্লিটিং সেন্টেন্স। লার্নিং আউটকামস। আমরা আসলে এই ক্লাসটা শেষে আমরা কি জানতে পারবো? At the end of the lesson, we will be able to identify some items of completing sentence, identify the formation of completing sentence, and complete incomplete sentence. আমরা এই ক্লাস শেষে এগুলো জানতে পারবো। তো এখন তোমরা আমার সাথে যুক্ত হয়ে যাও, কারণ জানো আমরা অনলাইন ক্লাস মানে আমরা চাচ্ছি যে স্টুডেন্টদের সাথে আমাদের সরাসরি আদান প্রদান হবে। আমরা যেটা পড়াবো সেটা আবার তোমরা যাতে ঠিক আমরা ক্লাসে যেভাবে কমিউনিকেট করি এখানেও ঠিক সেভাবে আমরা কমিউনিকেট করব। কোনো কিছু যদি তোমরা বুঝতে না পারো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে বলবে, আমি সেগুলো আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা একটু দেখে নিই কারা তোমরা আসো আমার সাথে এই মুহূর্তে। হ্যাঁ, প্রথমে দেখলাম সুমন মুস্তাফিজ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার সবসময় আমাকে ইন্সপায়ার করে থাকে এই ক্লাসের ব্যাপারে। সিফাত আহমেদ নাবিল, ওয়ালাইকুম আসসালাম। মাইদে আরু মারুফ, মুস্তাফিজুর রহমান, বিলাল হুসেন, থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আয়েশা সালমা, অসম, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ ইউ উইল বি উইথ মি। নীতিশ সাহা স্যার, থ্যাংক ইউ। সামিয়া শৈলী স্যার, আমিও আছি, থ্যাংক ইউ সামিয়া। মজিদ স্যার, সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবসময় এই ক্লাসের ব্যাপারে জানো আমাদের অনেক টেকনিক্যাল হেল্প লাগে, এই হেল্পগুলো আমাদের স্যাররা করে থাকেন। মীর সুলাইমান স্যার আছেন, মির্জা সামিহা খান, জসিমউদ্দিন স্যার, নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ স্যার ফর এনকারেজিং মি। রোমানা খান দৃষ্টি, আমাদের অনেক স্যার ম্যাডামরা আমাদের সাথে থাকে তোমরা জানো, আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য থ্যাংক ইউ সো মাচ। কানি জিভা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান আব্বাস স্যার আছেন, থ্যাংক ইউ স্যার ফর বিং উইথ মি।
Sama Khan, thank you, you are most welcome. Israt Jahan Deepa, thank you. Jaiv Ahmed Rashid, nice presentation, thank you. Mohammad Sani Chaudhuri, assalamu alaikum sir, walaikum assalam. ওকে, আমরা দেখে নিলাম অনেক স্যার এবং স্টুডেন্টরা আমাদের সাথে আছেন। আস্তে আস্তে তোমরা সবাই যুক্ত হয়ে যাও এবং ক্লাসটি যাতে আরও অনেক স্টুডেন্টরা দেখতে পারে এবং কিছুটা হলেও উপকৃত হয় সকল স্টুডেন্টরা, সেজন্য তোমরা এই ক্লাসটাকে শেয়ার করে দাও এবং কমেন্ট করে আমাকে জানাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আমাকে জানাও। আমি অবশ্যই সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। আমরা খুব কমিউনিকেটিভ ক্লাস করার চেষ্টা করব। লিজা মাহমুদ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। হাফসা ভুইয়া ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা ক্লাসে চলে যাই। আমরা আবার একটু পরে দেখে নেব কারণ আমাদের সাথে আছে এবং তোমাদের কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দাও। আসলে আমরা শেয়ার করার জন্য যে বলি এটা মানে এটা মনে করা কিছু নাই যে আমাদের আসলে নিজস্ব কোনো ইন্টারেস্ট, এটা আসলে তোমাদের ভালোর জন্য, যাতে বেশি স্টুডেন্টরা দেখতে পারে, আমাদের স্কুলের সবাই উপকৃত হয়, সেই জন্য এটা বলা। আর আমাদের এই যে অনলাইন স্কুলে আহমেদ বানি একাডেমি অনলাইন স্কুল থেকে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, নেওয়ার উদ্দেশ্যই একটা যে এই পরিস্থিতিতে যাতে তোমরা ক্লাসগুলো করে কিছু উপকৃত হতে পারো। ওকে, আমরা ক্লাসে চলে যাই। আমরা 13 নম্বর রুলস শুরু করব। কমপ্লিটিং আইটেম 13, ইউজ অফ বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু অ্যান্ড ডিউ টু। আসলে এগুলোর প্রত্যেকটারই অর্থ আমরা জানি কারণে। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, সবগুলোর অর্থই কারণে। তো হি ক্যানট ডু হার্ড জব, আমি প্রথমটা বলে দিচ্ছি। হি ক্যানট ডু হার্ড জব কী হবে? অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস বা বিকজ অফ হিজ ইলনেসও হতে পারে। তাহলে আমরা আগের দিন রুলসের থেকে জানছিলাম যে অন অ্যাকাউন্ট অফ বা বিকজ অফের পরে আসলে একটা পজিটিভ বসে, হিজ, হার বা মাই, তারপরে একটা নাউন বসে। তো সেভাবে আমরা এটা করেছি, হি ক্যানট ডু হার্ড জব অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। তো ঠিক এই রুলসে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, বাকি 3টা সেন্টেন্সকে তোমাদের কমপ্লিট করতে হবে। তোমরা করবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। কোনো ভুল হলে সেগুলো আমি কারেকশন করে দিব, এতে কি শেখা হবে আমাদের। তো তোমরা চেষ্টা করো, একটু দ্রুত তোমরা লিখে জানাবে। আমির আসফ স্যার ও দেখছে আমাদের ক্লাসটি, থ্যাংক ইউ স্যার। উম্মে আসনা, এক্সেলেন্ট ডান, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, তোমরা স্টুডেন্টরা যারা আসছো তারা আনসার দেওয়ার চেষ্টা করো। এভরিবডি লাভস হিম, তাহলে আমরা বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু এগুলো ব্যবহার করে আমরা এগুলো পূরণ করব। তো এভরিবডি লাভস হিম কী হবে? সবাই তাকে ভালোবাসে। কী কারণে ভালোবাসে? এখানে যেহেতু কারণে অর্থে, তাহলে আমরা কারণটা দেখবো যে সবাই তাকে কী কারণে ভালোবাসে। তো এখানে আমরা লিখতে পারি এভরিবডি লাভস হিম বিকজ অফ হিজ অনেস্টি, তার সততার কারণে তাকে ভালোবাসে। যে আমরা কারণটা উল্লেখ করব। পরের সেন্টেন্সটা কী আছে? অন অ্যাকাউন্ট অফ রেইন, বৃষ্টির কারণে। হ্যাঁ, বৃষ্টির কারণে আমরা কি করতে পারি? বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে পারি না। তা অন অ্যাকাউন্ট অফ রেইন আই ক্যান নট গো আউট বা ইউ ক্যান নট গো আউট, বৃষ্টির কারণে তুমি বাইরে যেতে পারো না বা ইউ কুড নট গো আউট। তুমি যেভাবে লেখো না কেন, এটা সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স হতে হবে। 3 নাম্বার, ডিউ টু থিক ফগ, এটা পরের অংশটা দেওয়া আছে, প্রথম অংশ লিখতে হবে। পরের অংশটা ডিউ টু থিক ফগ মানে কি? ঘন কুয়াশা। আমরা ঘন কুয়াশার সময় কি অনেক সময় অনেক কিছু ক্লিয়ারলি দেখতে পাই না, তাই না? যখন খুব ঘন কুয়াশা থাকে তাহলে কী লিখবো? আই ক্যান নট সি এনিথিং, আমি কিছুই দেখতে পাচ্ছি না, ডিউ টু থিক ফগ। তো এভাবে এই অর্থবোধকভাবে আমাদের সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। এখানে সামিয়া শৈল লিখেছে আই কান্ট গো টু স্কুল, থ্যাংক ইউ, তোমার আনসার হয়েছে বিকজ অফ হিজ অনেস্টি। সামা খান কারেক্ট আনসার দিয়েছ। সামিয়া শৈলী আরেকটার কারেক্ট আনসার দিয়েছে বিকজ অফ হিজ অনেস্টি, থ্যাংক ইউ সো মাচ। এভাবে তোমরা প্রত্যেকটা রুলস পড়ার সাথে সাথে আনসারগুলো একটু কারেক্টলি দেওয়ার চেষ্টা করবে।
উড রাদার ড্যাশ ড্যাশ দেন, আমরা জানি উড রাদার কি, বরং ভালো, দেন আই উড রাদার ড্রিঙ্ক টি দেন কোল্ড কফি। তা আমি বরং কি চা পছন্দ করি কোল্ড কফির চাইতে, মানে বরং ভালো তবুও, এরকম অর্থে আমরা উড রাদার দেন ব্যবহার করি। তাহলে আই উড রাদার ড্রিঙ্ক টি, আমি বরং চা খেতে পছন্দ করি দেন কোল্ড কফি, ঠান্ডা কফির চাইতে। যদি আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে উল্টা হয়ে গেছে, তোমরা হয়তো কোল্ড কফি বেশি পছন্দ করো চার চেয়ে। তাহলে ঠিক এই রুলসটা দিয়ে পরের 3টা সেন্টেন্স তোমাদের পূরণ করতে হবে। তোমরা একটু চেষ্টা করো, ভুল হলে কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট চেষ্টাটা করো, তাহলে আমি দেখতে পারবো তোমরা আসলে পারছো কি না বা কোথায় ভুল হচ্ছে, আমি সেই অনুযায়ী তোমাদেরকে একটা কারেকশন করে দেব। আচ্ছা, তোমরা এটা চেষ্টা করতে করতে আমি 2-1টা কথা বলি যে তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে আমাদের আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ একটা পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে, এবং সেই পরীক্ষার জন্য প্রাইমারি সেকশন 21-22 এবং হাই স্কুল সেকশন 23-24 তারিখে সময় দিয়েছে খাতা এবং প্রশ্ন নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যে এটা তোমরা বাসায় সেগুলো ভালো মতো পড়ে তারপর সেগুলো পরীক্ষার মতো দিবে। গার্ডিয়ানরা সেটা দেখবে পরীক্ষাকালীন সময়, যাতে তোমরা সঠিকভাবে লিখতে পারো সঠিক সময়ের মধ্যে। তারপরে সেগুলো আবার আমাদের কাছে জমা দিয়ে দিতে হবে আগামী মাসের নির্দিষ্ট ডেটে। তো এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো কারণ নেই। অনেকে কনফিউজড আছে যে আসলে স্কুলে এসে পরীক্ষা দিতে হবে কি না, বা পরীক্ষাটা কীভাবে দিতে হবে। আসলে কনফিউশনের কিছুই নাই। ওই নির্দিষ্ট দিনগুলোয় তোমরা স্কুল থেকে খাতা এবং প্রশ্ন নিয়ে যাবে বাসায়, বাসায় পরীক্ষা দিয়ে কমপ্লিট করে আগামী মাসের নির্দিষ্ট তারিখে তোমরা সেগুলো জমা দেবে। আর আমাদের অনলাইন যে ক্লাসগুলো নেওয়া হয় সেগুলো ভালো করে করলে তোমরা পরীক্ষার অনেক কিছুই এর মধ্যে পাবে, এজন্য তোমরা এটা প্রতিনিয়ত দেখবে। I would rather die than, I would rather die than কি হবে, I would rather die than বেক ফ্রম ডোর টু ডোর। আমরা শুধু বেক দিয়ে শেষ করে দিতে পারতাম সেন্টেন্সটা, যে আমি মরবো কিন্তু ভিক্ষা করব না, কিন্তু শুধু বেক দিলে এখানে আসলে কমপ্লিটিং সেন্টেন্স হবে না, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এই জন্য আমরা শুধু বেক দিলে হবে না, বেক ফ্রম ডোর টু ডোর। আই উড রাদার গো, আমি যাব, দেন স্টে হোম, আমি বাসায় বসে থাকবো না, আমি যাব। দেন ফেল, তাহলে কি করা ভালো, অকৃতকার্য হওয়ার চাইতে আই উড রাদার ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করব, দেন ফেল, কিন্তু অকৃতকার্য হব না। এভাবে অর্থবোধকভাবে আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করব। আমরা পরের রুলসে চলে যাই। ইউজ অফ হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ আমরা সবাই জানি। হ্যাড বেটার মানে কি, কোনো কিছু করা ভালো, অধিকতর ভালো, সেই অর্থে আমরা হ্যাড বেটার বসে, এবং এটা একটা মোডাল অক্সিলারি ভার্ব, বরং ভালো। ইউ হ্যাড বেটার গো হোম, তোমার এখন বাসায় যাওয়া ভালো। আমরা সব বলি না যে এখন এখানে না থেকে বাসায় চলে যাওয়া ভালো, বেটার গো হোম। তা আমরা স্টুডেন্ট অনেক সময় এখানে কনফিউজড হয় যে হ্যাড বেটারের পর হ্যাড যেহেতু আছে, তাহলে এখানে গো না হয়ে এটা গন হওয়ার কথা, গো অ্যান্ড গন। আর অথবা ইউ হ্যাড বেটার টু গো, এরকম আমরা অনেকে লিখে থাকি অনেক সময়। আসলে হ্যাড বেটারের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কেন? হ্যাড বেটার হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর ইনফিনিটিভ তো বসতেই পারবে না। আর পরবর্তীতে দেখে নিই, হ্যাড বেটার ইট ইজ আনরিয়াল ফাস্ট, ইট ডাজন্ট মিন ফাস্ট টেন্স, রাদার ইট ডিনোটস প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এটা আসলে পাস্ট টেন্সও বোঝায় না, এটা প্রেজেন্ট বা ফিউচার মিন করে। নো ইনফিনিটিভ ইজ ইউজড আফটার ইট, যেটা আমি একটু আগে বলেছি যে ইউ হ্যাড বেটার টু গো, যদি দিতাম তো ইনফিনিটিভ হতো, তো এখানে ইনফিনিটিভ হবে না, আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমরা ঠিক এই রুলস অনুযায়ী এই 4টা সেন্টেন্স আমরা একটু করে ফেলি। দেখো তো, তোমরা একটু চেষ্টা করো দ্রুত। তোমরা অনেকে আনসার করছো, কিন্তু আমাদের অনেক বেশি অপেক্ষা করা সম্ভব হচ্ছে না, তাই আমি যখন অন্য রুলসটা পড়াচ্ছি তখন আগের রুলসটার আনসার পাচ্ছি। তো
তো তোমরা চেষ্টা করবে দ্রুত আনসার দিতে। মুজাহিদুল ইসলাম কাউসার, আই উড রাদার ডাই দ্যান বেগ। এই তুমি বেগ লিখেছো, অলরেডি তুমি উত্তর পেয়ে গেছো যে শুধু বেগ লিখলে এখানে হবে না, বেগ ফ্রম ডোর টু ডোর, কারণ এখানে কমপ্লিটিং সেন্টেন্সে মোর দ্যান ওয়ান ওয়ার্ড ইউজ করতে হবে। সামিয়া শুলি দেন বেগিং লিখেছ, তাও হবে না, এক শব্দে লেখা যাবে না। উত্তর নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো। দেন বেগ, দেন ব্যাগ লিখেছ, এই স্পেলিংয়ে একটু ভুল আছে। আই রাদার গো দেন স্টে হোম, নাইস আনসার। মোহাম্মদ আরিফ হাবিব, আই রাদার গো দেন স্টে হোম। মুজাহিদুল ইসলাম কাউসার, কারেক্ট আনসার। আই হ্যাড বেটার ডু ইট, আই হ্যাড বেটার ডু ইট, হ্যাঁ কারেক্ট আনসার। আই হ্যাড বেটার ডু ইট, হ্যাড বেটার ডু ইট। আই হ্যাড বেটার ইট দিস, হ্যাঁ আমার এটা খাওয়া ভালো হবে, কারেক্ট আনসার। তারপর প্রত্যেকটার ক্ষেত্রে আসলে একই রুলস, তো আমি দ্রুত বলে দিচ্ছি। আই হ্যাড বেটার গো হোম হতে পারে আই উড বেটার ডু ইট, হি হ্যাড বেটার গো আউট নাও, দে হ্যাড বেটার প্লে ফুটবল নাও। জাস্ট এটার পর একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে আর এক্সটেনশন ইউজ করতে হবে, আর অর্থটা যে বরং ভালো অর্থে একটা সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। তো নিশ্চয়ই এই রুলসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আমার ধারণা। মাবিয়া আহমেদ লিখেছ, হি হ্যাড বেটার গো অ্যাওয়ে, হ্যাঁ খুব সুন্দর আনসার, কারেক্ট। নীতিশ স্যার, এক্সেলেন্ট টেকনিক স্যার, থ্যাংক ইউ ফর এনকারেজিং মি। আয়শা সাইমা স্যার, প্রত্যেকটা সেন্টেন্স পড়ায় একরকম, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, সবগুলো একই রকম। জাস্ট তোমরা যখন প্র্যাকটিস করবা তখন এই চারটা সেন্টেন্স চার রকম তৈরি করার চেষ্টা করবা, তাহলে হবে কি তোমাদের মধ্যে মানে সেন্টেন্স তৈরি করার যে ক্রিয়েটিভিটি সেটা তৈরি হবে। থ্যাংক ইউ। আমরা পরের রুলসে চলে যাই। কমপ্লিটিং আইটেম 16, নো সুনার ড্যাশ ড্যাশ দেন। হ্যাঁ আমরা জানি নো সুনার ড্যাশ ড্যাশ দেনের অর্থ তোমরা সবাই জানো, যে যেতে না যেতেই, হতে না হতেই, কোনো কাজ করতে না করতেই, মানে যথাশীঘ্র অর্থে ব্যবহৃত হয়। এবং এটার একটা ফরমেশন আছে, স্ট্রাকচার। নো সুনার হেডের পরে সাবজেক্ট বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে V3, দেন এক্সটেনশন অতিরিক্ত অংশ, তারপর দেন, তারপর সাবজেক্ট প্লাস V2। হ্যাঁ V2 পরে আবার এক্সটেনশন বসতে পারে। আর এই ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি নিচে দেখাচ্ছি। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তাহলে আমরা নো সুনার হেডের পরে সাবজেক্ট হি বসিয়েছি, রিচড ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন এক্সটেনশন দ্য স্টেশন, মাঝখানে দেন দ্য ট্রেন সাবজেক্ট, দেন লেফট V2। আর লেফট দ্য স্টেশন লিখতে পারতাম, এক্সটেনশন না লিখলেও চলবে। তাহলে আমরা এই স্ট্রাকচারটা বুঝতে পারলাম। এখন আমরা এই সেন্টেন্সগুলো কমপ্লিট করার চেষ্টা করব ওই স্ট্রাকচারে। আর এখানে একটা সহজ ভুল হয়ে থাকে স্টুডেন্টদের, একটু তোমাদের কনসাস করে দিচ্ছি, যে দেন বানানে TSEN দিয়ে ফেলো অনেক সময় তোমরা। তো এই দেন বানানটা কী হবে? TSAN, দেন। তো তোমরা একটু দ্রুত একটা দুইটা সেন্টেন্স করার চেষ্টা করো। সবগুলো সেন্টেন্স একই টাইপের, প্রথম দুইটা সেন্টেন্সের আনসার করলেই হবে। চেষ্টা করো তোমরা, আমি দেখে নিচ্ছি। তাড়াতাড়ি চেষ্টা করো প্লিজ। বদিউজ্জামান is watching, thank you. You had better learn this. Correct answer, Mabia Ahmed. হ্যাঁ তোমরা দেখার পাশাপাশি সবাই শেয়ার করো, যাতে অন্য স্টুডেন্টরা দেখতে পারে এবং অনেকের মধ্যে যাতে এই ক্লাসটা দেখার সুযোগ হয়। তোমরা এই জন্য যারা দেখছো তারা ক্লাসটিকে শেয়ার করো এবং কমেন্ট করে আমাকে জানাও তোমাদের সব কিছু ঠিকমতো বুঝতে পারছো কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। Then the thief ran away. Good answer, Aisha Saima. Okay. No sooner had the police come
কাম এখানে তোমরা মনে হতে পারে যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম। আসলে কাম কেম কাম, এটার পাস্ট পার্টিসিপল হলো কাম। তো নো সুনার হ্যাড দ্য পুলিশ কাম, তো পুলিশ আসতে না আসতেই কি চোর পালিয়ে গেল। তাহলে আগে সাবজেক্ট দ্য থিফ, দেন চলে যাও কি রানের পাস্ট কি র্যান, চলে যাও অ্যাওয়ে। তাহলে দ্য থিপ র্যান অ্যাওয়ে। নো সুনার হ্যাড দ্য পুলিশ কাম দেন দ্য থিপ র্যান অ্যাওয়ে, মাঝখানে দেন বসবে। নো সুনার হ্যাড দ্য বেল রাং, রিং র্যাং রাং, পাস্ট পার্টিসিপল বসছে ভার্বের। তাহলে ঘন্টা বাজতে না বাজতেই, আমরা জানি নো সুনার হ্যাড মানে কি কোনো কিছু করতে না করতেই, হতে না হতেই। তাহলে ঘন্টা বাজতে না বাজতেই দেন, মাঝখানে কিন্তু একটা দেন বসাতে হবে। দেন দ্য স্টুডেন্ট এন্টার্ড ইনটু দ্য ক্লাস, এন্টার্ড দ্য ক্লাস। ঘন্টা বাজতে না বাজতেই স্টুডেন্টরা কী করলো, ক্লাসে প্রবেশ করলো। উই স্টার্টেড ফর হোম, নো সুনার হ্যাড আমরা আগে বসাই, দেন সাবজেক্ট, আমরা বাড়ির জন্য যাওয়ার জন্য রওনা হলাম। নো সুনার হ্যাড দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হতে না হতেই দেন উই স্টার্টেড ফর হোম, আমরা বাড়ির জন্য রওনা হলাম। বৃষ্টির মধ্যে আসলে আমরা বাড়ির জন্য রওনা হই না, বা এই স্টার্টেড নাতে স্টপও দিতে পারো, আবার অনেক সময় আমাদের প্রয়োজনে সেটা করতেও হয়। নো সুনার হ্যাড দ্য ম্যাজিক স্টার্টেড, নো সুনার হ্যাড দ্য ম্যাজিক স্টার্টেড দেন দ্য অডিয়েন্স ক্ল্যাপড, ম্যাজিক শুরু হতে না হতেই অডিয়েন্সরা কী করলো, হাততালি দেওয়া শুরু করলো। দেন দ্য প্লে বিগ্যান, পরেরটুকু দেওয়া আছে যে কোনো কিছু করতে না করতেই খেলা শুরু হলো। তাহলে কী করতে না করতেই, নো সুনার হ্যাড দ্য প্লেয়ার্স এন্টার্ড ইনটু দ্য ফিল্ড দেন দ্য প্লে বিগ্যান, মাঠে খেলোয়াড়রা ঢুকতে না ঢুকতেই খেলা শুরু হয়ে গেল। তো এভাবে আমরা অর্থবোধক সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স তৈরি করবো, কিন্তু স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে, ফরমেশনটা ঠিক রাখতে হবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কেউ কেউ আনসারও দিয়েছো। নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন দ্য স্টুডেন্টস গো। আমি এইমাত্র বলেছি কাউসার যে দেন বানানটা TSAN হবে, এখানেও একটু ভুল করেছো, TSEN লিখেছো, এবং এই ভুলটা আমি প্রায় দেখতে পাই খাতায়। তো তোমরা আজকের পর থেকে যেন এই ভুলটা না হয়, দেন বানান TSAN হবে। নো সুনার হ্যাড দ্য পুলিশ কাম দেন দ্য থিপ র্যান, হ্যাঁ র্যান দিলেও হবে, দৌড়ালো বা দৌড়া চলে গেল, র্যান অ্যাওয়ে। নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন শি ওপেন্ড দ্য ডোর। থ্যাংক ইউ, ভেরি গুড আনসার মাবি আহমেদ। ওকে, আমরা পরের রুলসে চলে যাই। কমপ্লিটিং আইটেম 17, ইজ অফ ইট ইজ টাইম, প্রপার টাইম। এটা ফরমেশনটা কি, স্ট্রাকচার, ইট ইজ টাইম টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখানে একটু ব্যতিক্রম লাগতে পারে 9, 10 স্টুডেন্টদের জন্য। আমরা 9, 10-এ পড়িয়ে থাকি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের সাথে সাবজেক্টের পরে V2 প্লাস এক্সটেনশন বসে, কিন্তু আসলে ইট ইজ টাইমের পর টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েও সেন্টেন্স মেক করা যায়, যদি সেটা প্রপার টাইম বোঝায় না আসলে এইটাই আমার প্রপার টাইমে কাজটা করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা হবে ইট ইজ টাইম টু স্টার্ট দ্য প্লেন, এখনই সময় প্লেনটা ফ্লাই করার বা উড়ে যাওয়ার, মানে সময়টা পারফেক্ট। ফরমেশন 2, এই ইট ইজ টাইমের সেম স্ট্রাকচারে ইট ইজ টাইম ফর প্লাস অবজেক্ট প্লাস 2 প্লাস V1 এক্সটেনশন। এখানে জাস্ট অবজেক্ট একটা এক্সট্রা যদি আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে ইট ইজ টাইমের পরে ফর দিয়ে অবজেক্ট বসাতে হবে, তারপরে 2 প্লাস V1 প্লাস এক্সটেনশন। এক্সাম্পলটা দেখি আমরা। ইট ইজ টাইম ফর মি টু বোর্ড দ্য প্লেন, আমার জন্য মানে এখনই সময় প্লেনে চড়ার বা প্লেনে বোর্ড করা, মানে প্লেনে ওঠার সময় এখনই আমার জন্য সঠিক সময়। ইট ইজ টাইম, টাইম ইজ ওভার, যে রুলসটা আমরা আসলে কমনলি পড়ে থাকি 9, 10 এবং ইন্টারমিডিয়েট লেভেলে দুই জায়গাতেই আছে। টাইম ইজ ওভার মানে সময়টা আসলে এখনই উপযুক্ত সময়, আর দেরি না করে। এটা টোটাল মিনিংটা যদি বলি তাহলে সময় অর্থটা হবে এরকম যে এখনই উপযুক্ত সময়, আর দেরি না করে, মানে আর দেরি করা যাবে না, সময়টা শেষ হয়ে যাচ্ছে, টাইম ইজ গোয়িং ওভার। সেই ক্ষেত্রে আমরা লিখবো ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। স্ট্রাকচারটা কিন্তু একটু চেঞ্জ। তো আমরা একটা এক্সাম্পল দেখি। ইট ইজ টাইম উই স্টার্টেড দ্য ট্রেন জার্নি, এখনই উপযুক্ত সময়, আর দেরি না করে আমাদের ট্রেন জার্নিটা শুরু করার। হয়তো ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে বা দিচ্ছে, আমাদের এখনই উঠতে হবে, এরকম একটা
সময়, এবং আমরা সেই সময় বলে থাকি যে সময় শেষ হয়ে গেছে, টাইম ইজ গোয়িং ওভার। এইরকম অর্থে আমরা ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন ব্যবহার করব। তো একটু বলে রাখি যে আমরা মিনিংটা এভাবে বলছি, কিন্তু পরীক্ষার খাতায় যখন থাকবে তখন আমরা অনেক সময় মিনিংটা বুঝতে নাও পারতে পারি। তো সেই ক্ষেত্রে দুইটা স্ট্রাকচারের যে কোনোটা ব্যবহার করলেই হবে। তবে ইন্টারমিডিয়েট লেভেলে খুব ভালোভাবেই কনটেক্সট দেওয়া থাকে এবং সেখান থেকে বোঝা যায় আসলে কী অর্থে এই সেন্টেন্সটা ব্যবহার করতে হবে। তখন আমরা যদি বুঝি যে এটা প্রপার টাইম, তাহলে আগের স্ট্রাকচার ব্যবহার করব। যদি মনে হয় না টাইম ইজ গোয়িং ওভার, তখন আমরা এই পরের স্ট্রাকচারটা ব্যবহার করব। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম একই স্ট্রাকচার। ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড জার্নি বাই বাস। এখন উপযুক্ত সময় আমাদের বাস জার্নি শুরু করার। এটা একই ফরমেশন এবং একই অর্থ, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম যখন টাইম ইজ ওভার অর্থে আমরা ব্যবহার করব। আমরা একটু প্র্যাকটিস করে নেই, তোমরা একটু তাড়াতাড়ি আনসারগুলো দাও। সবগুলো প্রায় একই নিয়মের এবং তোমরা একই নিয়মে করতে পারো বা দুইটা নিয়ম ইউজ করেও করতে পারো। যেমন ইট ইজ টাইম উপরেরটা তোমরা 2 নিয়মেই করতে পারো এবং 5 নাম্বারটাও 2 নিয়মেই করতে পারবা, আর 6 নাম্বারটা তোমরা প্রথম নিয়মে করবা। একটু আমাকে একটু আনসার দিয়ে তোমরা কমিউনিকেট করো। ইট ইজ টাইম দিয়ে 2টা রুলস, কিন্তু কখন কোনটা করব? জি, আসলে এটা যদি কনটেক্সট থেকে বোঝা যায় যে এটা টাইম ইজ গোয়িং ওভার, তাহলে দ্বিতীয় রুলস, আর যদি না বোঝা যায় তাহলে 2টা রুলসই করা যাবে। তবে আমি স্টুডেন্টদেরকে বলে থাকি যে সেকেন্ড রুলসে করাই ভালো, কারণ যেহেতু আমরা আসলে প্রচলিত সেকেন্ড রুলসটা ইউজ করি, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, সেটা করাই বেশি নিরাপদ। যেমন আমরা প্রসঙ্গত বলি আর কি, আমরা পাস্ট পারফেক্ট টেন্সে আফটার এবং বিফোর ইউজ করে সেন্টেন্স যখন তৈরি করি, একটা পাস্ট ইনডিফিনিট হয়, একটা পাস্ট পারফেক্ট হয়। আসলে বিফোর আফটার ইউজ করে দুই পাশেই পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করেও সেন্টেন্স করা যায়, এতে অর্থের কোনো সমস্যা হয় না, শুধু আফটার আর বিফোর দিয়েই আগে পরে বোঝানো যায়। কিন্তু আমরা যখন পরীক্ষার খাতায় লিখব তখন আসলে আমরা ওই রুলসটা ব্যবহার করব না, তখন আমরা পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট ব্যবহার করব। কারণ এটা যেহেতু আমাদের একাডেমিক পড়াশোনা এবং সেই রুলসগুলো লিখেই পরীক্ষায় মার্কস পেতে হয়, সেই জন্য ওই প্রচলিত রুলসগুলি আমরা ব্যবহার করব। তো এই ক্ষেত্রেও তোমরা সেভাবেই করবে। থ্যাংক ইউ। ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার ডিউটি। সামিয়া শৈলী, ভেরি নাইস আনসার। এখনই আমাদের উপযুক্ত সময় যে আমাদের ডিউটিটা শুরু করতে হবে। তো ইট ইজ টাইম স্টার্টেড আওয়ার জার্নি, ইট ইজ টাইম উই ডিড আওয়ার হোমওয়ার্ক, যা লেখো তাই লিখতে পারবে। উই স্টার্টেড আওয়ার জার্নি, তো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম লিখবে। ইট ইজ হাই টাইম উই প্লেড ক্রিকেট, বা 4 নম্বরে উই স্টার্টেড আওয়ার প্রেয়ার, তাহলে ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার প্রেয়ার। ইট ইজ টাইম ফর মি টু গো টু দ্য প্লেগ্রাউন্ড, ইট ইজ টাইম ফর আস টু অফার আওয়ার প্রেয়ার। এভাবে তোমরা ওই একই রুলসে সেন্টেন্সগুলো কমপ্লিট করবে। আমরা পরের রুলসে চলে যাই। কমপ্লিটিং আইটেম 20, ইউজ অফ অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি? যেন। এবং এটার ফরমেশন 1, প্রথম স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন প্লাস অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি, কিন্তু অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বে যদি V1 হয় তাহলে পরে সাবজেক্টের পরে V2 বসে, এটা আমাদের জানা থাকতে হবে। এবং হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং, তাহলে হি স্পিক্স অ্যাজ দো, সে কথা বলে যেন হি নিউ এভরিথিং, তাহলে নোর পাস্ট আমরা নিউ ব্যবহার করলাম। কেন? কারণ আমাদের রুলসে আছে যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরে পাস্ট ইনডিফিনিট হবে, সেজন্য আমরা এটা ব্যবহার করেছি। তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো তোমাদের জানার জন্য,
এই কথাটার অর্থ হচ্ছে সে কথা বলে জানে সে সব জানে, আসলে সে বাস্তবে কিছু জানে না, এই অর্থ প্রকাশ করছে। কিন্তু আমরা অনেক সময় বলি না যে তার কথা শুনেই মনে হয় সে একজন লিডার, আসলে বাস্তবেও সে লিডার। বা তার কথা শুনেই মনে হয় সে অনেক জানে, বাস্তবেও সে আসলে জানে। যদি কথাটা সত্য হয় সেই ক্ষেত্রে এই স্ট্রাকচার ব্যবহার করা যাবে না। তখন বলতে হবে হি স্পিক্স অ্যাজ দো হি নোজ এভরিথিং, তখন দুইটাই প্রেজেন্টে ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের একাডেমিক রুলসে অ্যাজ দো বা অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইন্ডিভিড থাকে পরে আমরা পাস্ট ইন্ডিভিড ব্যবহার করে থাকি অবাস্তব অর্থে। কিন্তু আমরা কথোপকথনে আমাদের ব্যবহার করতে হতে পারে যে তার কথা শুনে মনে হয় সে লিডার, তখন কিন্তু আমাকে অবশ্যই দুইটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে। ফরমেশন 2, সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 এক্সটেনশন। এই ক্ষেত্রে তোমরা দেখছো এখানে যে প্রথম সেন্টেন্সে যদি V2 বসে পাস্ট ইন্ডিভিড হয়, পরে পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 এক্সটেনশন, মাঝখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো। এক্সাম্পলটা দেখে নেই। হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, সে কথা বলে যেন সে সব জানত, সেটার ওই অর্থই একই। তাহলে এখানে পাস্ট ইন্ডিভিড থাকার কারণে এখানে কি হলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্টের পরে হ্যাড, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। মানে আমরা একটু দেখে নিই কোথায় কোথায় চেঞ্জ। এই V1 বসার কারণে এখানে স্পিক্স হয়েছে প্রেজেন্ট, V1 প্রেজেন্ট টেন্স। আর এখানে V2 নো, V2 নিউ। আবার পরের স্ট্রাকচারে V2 দ্যাট মিন্স স্পোক V2, আর এখানে হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড প্লাস V3 হ্যাড নোন। তো এখানে আরেকটু কথা বলে নেই, যদি এখানে বি ভার্ব হতো, এখানে মূল ভার্ব বসছে, ভার্বের পাস্ট ফর্ম দিলাম, যদি বি ভার্ব বসতো তাহলে তো হির পরে ওয়াজ হওয়ার কথা, হি ওয়াজ এ লিডার। কিন্তু এখানে হি ওয়াজ এ লিডার হবে না। কেন হবে না? কারণ এটা অবাস্তব, এই জন্য হি ওয়ার এ লিডার লিখতে হবে। কিন্তু যদি ওই আগের কথার মতোই যদি সেটা বাস্তব হয় যে সত্যিকারের লিডার, তাহলে হি ওয়াজ এ লিডারই লিখতে হবে। সেটা আমরা কথোপকথনের বেলায় ব্যবহার করব, কিন্তু গ্রামেটিক্যাল রুলস অনুযায়ী যখন আমরা কমপ্লিট করব সেন্টেন্স, তখন আমরা এই রুলসটাই যেটা পড়াচ্ছি সেই রুলসটাই ব্যবহার করব। তাহলে আমরা বি ভার্ব হলে কী করবো, হির পরে হি ওয়ার এ লিডার, নট হি ওয়াজ এ লিডার। এখানে সবসময় ওয়ার বসবে। কমপ্লিটিং সেন্টেন্স আইটেম 21। সেই রুলসটা পড়ার আগে আমরা দেখে নিই যে তোমরা কারা যুক্ত আছো বা কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝতে। কাউসার বলেছে স্যার টাইপিংয়ে ভুল উঠে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমরা হয়তো এই দেন বানানটা ভুল লিখেছিলে ভুলে। ওকে, থ্যাংক ইউ স্যার, মাথায় পুরা ঢুকে গেছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি একটু বুঝতে পারো বা তোমাদের এতটুকু লাভ হয় বা তোমরা উপকৃত হও, সেটাই আমাদের সার্থকতা। যদি কোনো কিছু বুঝতে না পারো তোমরা বলো, তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো এই রুলসগুলো তোমরা যাতে ঠিকমতো বুঝতে পারো। আমরা সর্বশেষ রুলসে চলে যাচ্ছি। ইউজ অফ লেট অ্যালোন, আনডিজায়ারেবল থিঙ্কিং। আনডিজায়ারেবল কি? যেটা আসলে মানে আমাদের সম্ভব না বা যেটা আমাদের চাওয়া উচিত না, এরকম কিছু আনডিজায়ারেবল, যেটা আমাদের আমাদের পারার মধ্যে না। বা আমি যে জায়গায় একটা সাইকেলই কিনতে পারি না, আমি সেখানে একটা মোটর বাইক কিনবো, তো এটা তো আমার ডিজায়ারেবল হওয়া উচিত না বা আমার সামর্থ্যের মধ্যে না, এরকম অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়। তারপরে ফরমেশনটা দেখে নেই, নেগেটিভ সেন্টেন্স প্লাস লেট অ্যালোন প্লাস রেলিভেন্ট পার্ট অফ সেন্টেন্স। তা আমরা শুরুতে আমাদের কি নেগেটিভ সেন্টেন্স হবে, তারপর লেট অ্যালোন হবে, রেলিভেন্ট পার্ট অফ সেন্টেন্স পরের অংশটুকু সামঞ্জস্যপূর্ণ হতে হবে। রেলিভেন্ট মিনস সামঞ্জস্যপূর্ণ। কারণ আমি যদি বলি আমি সাইকেলই কিনতে পারি না, শার্ট কিনবো কীভাবে, তাহলে কিন্তু হবে না, এটা সামঞ্জস্যপূর্ণ হলো না, কারণ সাইকেলের চাইতে শার্টের দাম কম। তা আমরা একটা এক্সাম্পল দেখে নিই। হি ক্যান নট লিভ ইন এ হাট
লেট অ্যালোন অ্যান অ্যারিস্টোক্রেটিক হাউস। সে একটা কুঁড়ে ঘরেই থাকতে পারে না, তা সেই সামর্থ্য নেই। লেট অ্যালোন অ্যান অ্যারিস্টোক্রেটিক হাউস, তাহলে একটা কি অ্যারিস্টোক্রেটিক মিন্স কি অভিজাত, মানে অভিজাত একটা বাসায় থাকার তো তার প্রশ্নই ওঠে না। অভিজাত একটা বাড়িতে তার থাকার সেই সামর্থ্যই নেই, প্রশ্নই ওঠে না। আমরা অ্যাক্টিভিটিসগুলো একটু দেখি এবং তোমরা এই অ্যাক্টিভিটিসগুলো অবশ্যই দ্রুত করে কমেন্ট বক্সে দাও, আমি দেখি যে তোমরা পারো কি না। ই ক্যানট ইট এ ম্যাঙ্গো লেট অ্যালোন, এটা খুব সহজ মনে হচ্ছে দেখে, তারপরে আমার মনে হয় যে একটু কনফিউজিং আছে। তোমরা একটু চেষ্টা করো তো এই আনসারগুলো দিতে। ড্যাশ 10 কিলোমিটার্স, দে ক্যানট পাস ইন দ্য এক্সাম লেট অ্যালোন ড্যাশ 4 ড্যাশ জিপিএ 5, শি ক্যানট কুক রাইস লেট অ্যালোন ড্যাশ। এগুলো একটু দ্রুত করার চেষ্টা করো। স্বামী আসলে লিখেছে, স্যার আপনি এত পজিটিভ, বাট আমাদের এই রুলসে নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে। থ্যাংক ইউ ফর ইউর নাইস কমেন্ট, ইউ মেক আস লাভ অ্যান্ড মেক আস এনজয়মেন্ট। এটাকে বলা হয় কমিক রিলিফ, মানে কোনো কিছু করার সময় আমরা খুবই স্ট্রিক্ট হয়ে আছি যে পড়াচ্ছি, সেই সময় তুমি একটা কমিক রিলিফ দিলা, আমাদের পরবর্তী অংশটুকু ভালো মতো আমরা করতে পারবো এবং পড়তে পারবো। থ্যাংক ইউ সামিয়া শৈলী। হি ক্যানট ইট এ ম্যাঙ্গো লেট অ্যালোন, সে আমি খেতে পারে না লেট অ্যালোন। তা আমরা ধরে নেই যে সে একজন বয়স্ক মানুষ, সে আমি খেতে পারে না নরম জিনিস। লেট অ্যালোন এ কোকোনাট, কোকোনাট মিন জানো যে যা শক্ত নারিকেল, তার সেটা তার খাওয়ার প্রশ্নে ওঠে না, সে সেটা খেতে পারবে না দাঁত দিয়ে। 10 কিলোমিটার্স, তাহলে লেট অ্যালোন 10 কিলোমিটার্স, তাহলে কি একজন মানুষ 1 মাইলই হাঁটতে পারে না, 10 কিলোমিটার সে কীভাবে হাঁটবে? তাহলে হি ক্যানট ওয়াক এ কিলোমিটার লেট অ্যালোন 10 কিলোমিটার্স। দে ক্যানট পাস ইন দ্য এক্সাম, তার পরীক্ষায় পাসই করতে পারে না লেট অ্যালোন। তাহলে যে পাসই করতে পারে না তাদের ক্ষেত্রে আমরা কী চিন্তা করি? সে যেন পাস করে। তাকে যদি বলি যে অনেক ভালো রেজাল্ট করতে হবে, তো এটা প্রশ্নই ওঠে না, মানে এটা আনডিজায়ারেবল, যেটা শুরুতে বলা হয়েছে আনডিজায়ারেবল। দে ক্যানট পাস ইন দ্য এক্সাম লেট অ্যালোন গেট এ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করার তো প্রশ্ন আসে না। পরের সেন্টেন্সে জিপিএ 5 আছে, এই জন্য আমি সেটা বললাম না আর কি। তাহলে জিপিএ 5, তাহলে আমরা একইভাবে করতে পারি যে হি ক্যানট পাস ইন দ্য এক্সাম লেট অ্যালোন জিপিএ 5, বা হি ক্যানট গেট জিপিএ 3.5 লেট অ্যালোন জিপিএ 5। সে 3.5ই পায় না, জিপিএ 5 পাওয়ার তো প্রশ্নই ওঠে না। তো শি ক্যানট কুক রাইস লেট অ্যালোন, এটা তোমরা আমার মনে অনেক ভালো বলতে পারবে যারা ফিমেল স্টুডেন্টস, যে যে ভাতই রান্না করতে পারে না তার অন্য কি বলো একটা আইটেমের নাম বলো যেটা রান্না করার প্রশ্নই ওঠে না। স্যার শোয়েব স্যার বলছেন বিরিয়ানি, আমারও সেটাই মনে হয়েছিল যে শি ক্যানট কুক রাইস লেট অ্যালোন বিরিয়ানি। শোয়েব স্যার আমাদের সামনে থেকে সরাসরি আমাদের ডে শিফটের ইনচার্জ স্যার ক্লাসটা দেখছেন, আমার খুবই ভালো লাগছে এবং আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন এবং উনি ইংরেজির বিভিন্ন আনসারও দিচ্ছেন এবং কারেক্ট আনসার। থ্যাংক ইউ স্যার। হি ক্যানট ইট এ ম্যাঙ্গো লেট অ্যালোন এ কোকোনাট। মোহাম্মদ আরিফ হাবিব লিখেছ, কারেক্ট আনসার। কেউ টি লিখেছে, সে আম খেতে পারে না লেট অ্যালোন টি, আম খেতে পারে না, চা খাওয়ার প্রশ্নে ওঠে না। আসলে আমের সাথে চায়ের আমার মনে হয় কেন জানি সামঞ্জস্যপূর্ণ না। তাহলে এটা আমি আগেই বলেছি যে অবশ্যই কিন্তু রেলিভেন্ট সেন্টেন্স, রেলিভেন্ট সেন্টেন্স মানে কি সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কেউ লেখছে কাবাব, ভাত রান্না করার সাথে কাবাবের, হ্যাঁ তাও কিছুটা চলে। তো আমার মনে হয় শোয়েব স্যারের আনসারটাই বেশি ভালো হয়েছে যে ভাত রান্না করতে পারে না, বিরিয়ানি রান্না করার প্রশ্ন এটা না, এটা একটা সামঞ্জস্যপূর্ণ বেশি। শি ক্যানট কুক রাইস লেট অ্যালোন এ কাপ অফ টি, না এটাও আমার মনে হয় যে সে ভাতই রান্না করতে, চা বানানোর প্রশ্ন, অনেকে হয়তো ভাত রান্না করতে না পারলেও চা বানাতে পারে। তো এই ক্ষেত্রে আমরা একটু কিন্তু আমাদের ভেবে দেখতে হবে বিষয়গুলো।
কেউ কাচ্চি লিখেছে, হ্যাঁ কাচ্চি হতে পারে। ই ক্যান নট ওয়াক এ কিলোমিটার লেট অ্যালোন 10 কিলোমিটার্স, রাইট, ভেরি নাইস আনসার। মোহাম্মদ আরিফ হাবিব, মোহাম্মদ আরিফ হাবিব অনেক আনসার দিয়েছে। মুজাহিদুল ইসলাম কাউসার, কাচ্চি লিখেছ। হ্যাঁ, অনেকেই তোমরা যুক্ত আছো এবং সঠিক আনসার দিয়েছ। খুবই ভালো লাগলো যে তোমরা ক্লাসটা আসলে করছো, কমিউনিকেট করছো। আসলে আজকের এই ক্লাসের পরে অনলাইন ক্লাস, এই ফার্স্ট স্টেপে আমাদের যে অনলাইন ক্লাস, এর মধ্যে আর আমার সাথে তোমাদের ক্লাস নাই, যে কারণে আরও 9টা রুলস বাকি আছে। সেটা আমরা আবার যখন সেকেন্ড স্টেপে ক্লাস নিব তখন কমপ্লিটিং সেন্টেন্সের বাকি 9টা রুলস করলেই আমার বিশ্বাস তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সে আর কোনো সমস্যা হবে না। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি আগের ক্লাসেও বলে দিয়েছি যে রুলসগুলো আমি পড়াই সেই রুলসগুলো ব্যবহার করে, আমি তো নিচেই অনেকগুলোকে এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলো করবে। আর এই রুলসগুলো ব্যবহার করে তোমরা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবে। এবং প্যারাগ্রাফ লেখার আইটেম আমি তোমাদের বলে দিয়েছি যে আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে এবং এদের কার্যক্রম সম্পর্কে তুমি কম্পোজিশন টাইপের লেখা লিখবে এবং যার মধ্যে এই সবগুলো রুলস তোমার ব্যবহার করতে হবে। এতে করে তোমাদের গ্রামেটিক্যাল টার্মটাও পড়া হলো, আবার সাথে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করা, কিভাবে ক্রিয়েটিভ রাইটিং প্র্যাকটিস করা, সেটাও তোমাদের হয়ে গেল। আর যখন কেউ রাইটিংয়ে দক্ষ হবা তোমরা, তখন তোমাদের ইংলিশের 75% ডান। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রায় 110 মার্কস আছে, যে শুধু ফ্রি হ্যান্ড রাইটিং যে ভালো পারে সে আনসার করতে পারবে। তাহলে আমরা রুলসগুলো পড়ে সেই প্র্যাকটিসটাই করব। আর এটাই তোমাদের হোমওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি অলওয়েজ, and I am very much grateful to my principal for taking the steps for the students and shift in charge, day shift, and shift in charge morning shift in charge college. I am very much grateful to them for these steps for the development of the institution and for giving you better service. And all of you will come to our school from 21 to 24 to take exam scripts and question paper to your home, and you will give the exam and submit us at the a fixed date in the next month. Thank you so much, and see you in the next class. All of you will be safe and sound. Pray for me. Thank you so much.